ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমাদের প্রথম প্রোগ্রাম, আপনাদের জন্যই আর কি প্রোগ্রামগুলো তৈরি করা এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার নাম জয়দীপ ব্যানার্জি চৌধুরী, আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, আমি জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটালের অর্থোপেডিক ডিরেক্টর। আজকে আমি বলতে চাই এই ডেভেলপমেন্ট অফ নি রিপ্লেসমেন্ট নিয়ে। আপনারা তো নি রিপ্লেসমেন্ট এখন তো সবাই কি হয় না হয়, কি জিনিসটা কি কারণে করতে হয় না হয়, এগুলো সবগুলো নিয়েই আপনারা সবাই আজকাল অ্যাওয়্যার। আমাদের শুধু আমি আজকে কয়েকটা ব্যাপার একটু হাইলাইট করতে চাই যে দিনে দিনে নি রিপ্লেসমেন্ট কতটা এগিয়েছে এবং এখন আমরা নতুন কিভাবে এগুলো করার চেষ্টা করছি। আমাদের এই প্রচেষ্টাটা নিয়ে আর কি আপনাদেরকে আজকে আমি বলতে চাই। প্রথমত বলি যে কয়েকটা বেসিক কথা, যে নি রিপ্লেসমেন্ট তখনই করা হয় যদি হাঁটুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সঙ্গীন হয়ে যায়, এবং এগুলোর কারণ হচ্ছে মেইনলি অস্টিও আর্থ্রাইটিস বা সাধারণত আমরা যাকে বাত বলি তার জন্যে। এছাড়াও কিছু বাতের ভ্যারাইটি আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এগুলোতে মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট অবধি পেশেন্ট খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ ওগুলোতে ডিফর্মিটি অনেকবার, মানে হাঁটু খুব বেঁকে যায়, ভেতরে অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। নি রিপ্লেসমেন্ট আমরা তখনই করি যখন দেখি যে এক নম্বর, অন্যান্য ওষুধপত্র, ফিজিওথেরাপি, এক্সারসাইজ দিয়ে যখন ব্যথা ম্যানেজ করা যাচ্ছে না, বা পেশেন্টের মোবিলিটি দিনকে দিন আরও কমতে থাকছে, এবং থার্ডলি ফাইনাল স্টেজে এসে এমন দাঁড়ায় যে হাঁটুর ব্যালেন্সটা চলে যায়, হাঁটুর কন্ট্রোলটা চলে যায়, হাঁটতে হাঁটতে দুম করে মনে হয় যে পা ভেঙে পড়ে যাবেন, কিছু একটা ধরতে হবে, বা হঠাৎ হঠাৎ করে হাঁটু লক হয়ে যায়। ওইরকম পরিস্থিতিতে পৌঁছলে পেশেন্ট, এবং যদি এক্স রে করে আমরা দেখি যে ভেতরটা একদমই ড্যামেজ হয়ে গেছে, মানে ভেতরে যে কার্টিলেজের অংশটা থাকে সেটা পুরোপুরি ক্ষয়ে গেছে, তাহলেই আমরা পেশেন্টকে নি রিপ্লেসমেন্ট অ্যাডভাইস করি। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে যেহেতু এটা জয়েন্ট রিপ্লেসমেন্টের নিয়ে আমরা আলোচনা করছি, এবং জয়েন্ট রিপ্লেসমেন্টটা অন্যান্য অপারেশনের মতন নয়, এতে আমাদের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হয় যে যাতে ইনফেকশন না হয়। এমনিতে 100 জনের অপারেশন করলে একজনের ইনফেকশন হবে, কার হবে কেন হবে বলা মুশকিল, কিন্তু কিছু বেসিক আমাদের প্রোটোকল ফলো করতে হয়। যেমন যে জায়গায় হচ্ছে সেইটা খুব ইম্পর্টেন্ট, যে ওটির ব্যবস্থাটা কীরকম, সেখানে শুধু অর্থোপেডিক্স হচ্ছে না নানা রকম অন্য ডিসিপ্লিনের অপারেশনও হচ্ছে, যন্ত্রপাতি কীরকম সেগুলো খুব আপ টু ডেট, এবং তার এবং যেগুলো টেকনোলজিক্যালি অ্যাডভান্স সেইরকম জিনিসপত্র দিয়ে অপারেশন হচ্ছে কিনা। থার্ডলি হচ্ছে যে স্টেরিলিটি হসপিটালের কীরকম, তাদের ওটির অটোক্লেভ, তাদের সিএসএসডি মেশিনপত্র, এইগুলো কীরকম স্ট্যান্ডার্ডের। তার কারণ হচ্ছে ইনফেকশন যেগুলো হয় শুরুর দিকে সেগুলো ওটি থেকেই হয়, এবং সেই জন্য ওই দিকটায় ভীষণ নজর রাখতে হয়। এছাড়া যাতে ইনফেকশন প্রিভেন্ট করা যায় তার জন্য পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখা, পেশেন্টের হাইজিন মেনটেন করা, এইগুলোর দিকে তো নজর রাখতেই হবে। আর ফাইনালি অপারেশনটা শুধু করে দিলেই হয় না, তারপরে তাকে একটা স্ট্রিক্ট ফিজিওথেরাপি রেজিমের মধ্যে থাকতে হয়, তাহলেই রেজাল্টস সবচেয়ে ভালো। কারণ অপারেশনের আগে যেখানে মুভমেন্টও কমে যায়, যেখানে মাসল পাওয়ার কমে যায়, সেইগুলোকে ডেভেলপ না করতে পারলে নি রিপ্লেসমেন্টের সাকসেস হয় না। আমরা নি রিপ্লেসমেন্ট যখন শুরু করি যেভাবে করতাম, যে এই কনজারভেটিভভাবে যেটা করি আমরা, যে হাঁটু ওপেন করে এবং দেখে কেটে দিয়ে মেপে ঝুঁকে, যেগুলো আমাদের ডিফারেন্ট গ্যাজেটস আছে সেগুলো দিয়ে মেপে, এবং চোখে আন্দাজ, এক্সপিরিয়েন্স, এইসব দিয়ে আর কি আমরা করি, সেগুলোর রেজাল্টসই কিন্তু এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড রয়ে গেছে। এখন আমরা বলি যে একটা নি রিপ্লেসমেন্টের মিনিমাম 20 বছর চলা উচিত, এবং জয়েন্ট রিপ্লেসমেন্টের সাকসেস ডিপেন্ডস অন কত বছর অবধি জয়েন্টটা সার্ভাইভ করে। অন অ্যান অ্যাভারেজ এখন যা সায়েন্টিফিক এভিডেন্স, তাতে দেখা যায় যে মিনিমাম 20 বছর অবধি জয়েন্টগুলো চলা উচিত। এরপরে নানা রকম ডেভেলপমেন্ট হয়েছে, কম্পিউটার অ্যাসিস্টেড ন্যাভিগেশন একটা হয়েছিল,
এই যে জিগগুলো বা গ্যাজেটগুলো যেগুলো দিয়ে আমরা করি, সেগুলো পেশেন্টের হাঁটুর মাপে তৈরি করে স্পেশাল মেড টু অর্ডার করে সেইভাবে একটা গ্রুপ ছিল যেটাকে আমরা পিএসআই বলতাম, পেশেন্ট স্পেসিফিক ইমপ্লান্ট। এগুলো সব আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। এখন সবচেয়ে নিউয়েস্ট যে ডেভেলপমেন্ট সেইটা হচ্ছে রোবোটিক সার্জারি। আপনারা চারদিকে দেখবেন এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক সার্জারি হচ্ছে এখন নতুন এসছে। এতে মাপঝোঁক এবং লিগামেন্টের ব্যালেন্সিং এইগুলো অনেক প্রিসাইজ হয়। এবং আগে পেশেন্টের আমরা একটা এক্সরে নিয়ে তারপরে আমরা সেটাকে একটা সিটি স্ক্যানও করতে হয়, এবং সেই সিটি স্ক্যান কম্পিউটারে ফিড করে কম্পিউটার বলে দেয় যে কোনটা কতভাবে কিভাবে কাটতে হবে, কোনটা কতটা ছাড়াতে হবে, কোনটা কতটা টাইট করতে হবে, কোন লিগামেন্টটা, এইভাবে এগোনো। এবং এর সঙ্গে যেটা রোবোটিক যেটা ইনভলভমেন্ট সেটা হচ্ছে যে এই কাঠগুলো যেগুলো আমরা নর্মালি ব্যাটারি ইলেকট্রিক স বা ব্যাটারি স দিয়ে আমরা যেগুলো কাটতাম, সেগুলো এখন একটা রোবোটিক আর্ম এসে রোবট ওইটা কেটে দেয়। কিন্তু রোবট শুধু ওইটুকুই করে, মানে জয়েন্টটাকে খোলা বা ছাড়ানো, কোন জায়গাটা কাটতে হবে, কতটা কি কাটতে হবে, এগুলো সব কিন্তু ম্যানুয়ালি করতে হয়। রোবট এসে ওই মাপঝোঁক ব্যালেন্সিং এবং সেটা আপনাকে গাইড করে যে যখন কাটতে হচ্ছে, এবং হয়তো রোবোটিক আর্ম দিয়ে ওইটাকে কাটা হয়। রোবোটিক সার্জারি এখন নতুন এসছে, নতুন টেকনোলজি অলওয়েজ ওয়েলকাম, কারণ তাতে যদি পেশেন্টের সুবিধে হয়, তাতে যদি জয়েন্ট আরও বেশি দিন বাঁচে, তো সেইটাই আমাদের চেষ্টা থাকে। সেই জন্যই ওই ডেভেলপমেন্টগুলোকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি। কিন্তু এখনও যে রোবট বেটার দ্যান কনজারভেটিভ, সেইটা আমাদের ট্র্যাডিশনাল মেথড, সেইটা বলার মতন এখনও জায়গা আসেনি। এবং যত রকম পেপার্স এভিডেন্স সাইন্টিফিক যা আছে, সেগুলো সবেতেই বলছে যে বোথ হ্যাভ সিমিলার রেজাল্টস। এখন পর্যন্ত বলার মতন জায়গায় আসেনি, কিন্তু স্টিল নতুন নতুন টেকনোলজি নতুন নিয়ে আমাদের এগোতে হয়। এবং পার্টিকুলারলি যেখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট বা রিকনস্ট্রাকশন আমরা করছি, এবং আগেই যেটা বললাম যে জয়েন্টটাকে সারভাইভ করাতে হবে মিনিমাম 20 বছর। কম্পিটিশনটা হচ্ছে যে ওয়েদার ইটস মোর দ্যান 20 ইয়ার্স আর নট। সেই জন্যই বলছি বারবার যে ওই জায়গায় আসার মতো বলার মতন অবস্থায় এখনও আমরা পৌঁছইনি। তবে যেভাবেই হোক নি রিপ্লেসমেন্ট, ট্রেডিশনাল মেথডে হোক বা কম্পিউটার নেভিগেশন হোক বা রোবট দিয়েই হোক, জয়েন্ট রিপ্লেসমেন্ট কিন্তু লাইফ চেঞ্জিং অপারেশন। আমরা রোজ দেখি পেশেন্টদের যারা হুইল চেয়ারে ঢুকছেন, বাড়িতে তাদের উঠে গিয়ে কেউ বেল বাজালে দরজা খোলাটাও যাদের পক্ষে বিরাট একটা কাজের মতন বা কষ্টকর, জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে ইমিডিয়েটলি যেহেতু ব্যথাটা চলে যায় এবং পায়ের কন্ট্রোলটা চলে আসে, হাঁটা চলা পায়ের মুভমেন্ট যেখানে ফ্রি হয়ে যায়, সেখানে তাদের এটা লাইফ চেঞ্জিং অপারেশন। এবং বহু পেশেন্ট আছেন, পেশেন্ট স্যাটিসফ্যাকশন রেট যদি আপনি দেখেন বা পেশেন্টদের সঙ্গে যদি কথা বলে দেখেন, দেখবেন যে তাদের লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায় আফটার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। অনেকের একটা ধারণা থাকে যে আমি একদম আগের মতন কেন হচ্ছি না, সেটা কখনো হয় না। কারণ আমরা তো এই নয় যে আপনার অল্প বয়সের হাঁটু যেরকম ফাংশনাল ছিল সেই অবস্থায় আপনি জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে পৌঁছে যাবেন, কিন্তু আপনার বয়সে এসে আপনার যা যা করতে অসুবিধে হয় বা অসুবিধে থাকে, সেইগুলো সব চলে যাবে, এবং তাহলেই আপনি নর্মাল লাইফ লিড করার সুযোগ পাচ্ছেন। দুটো জিনিস আমি মেনশন করি, দুটো যে একটা কমন প্রশ্ন আমরা ফেস করতে হয় আউটডোরে ওপিডিতে পেশেন্টদের দিক থেকে, যে একটা হচ্ছে যে ওজনের সঙ্গে নি রিপ্লেসমেন্টের একটা সম্পর্ক, এটায় কোনো কানেকশন নেই। যারা রোগা বা যাদের ওজন বেশি, তাদেরও কিন্তু এই আর্থ্রাইটিসটা হয়। আর্থ্রাইটিসটা হচ্ছে ন্যাচারাল ওয়্যার অ্যান্ড টেয়ার। উইথ টাইম যেরকম আমাদের চুল পাকে বা চুল পড়ে যায় বা চোখে ছানি হয়, এইটাও তাই। জয়েন্টের ভেতরে যে নরম লেয়ারটা থাকে কাটলে, যেইটা উইথ টাইম আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে যায়। এবং এটা ওজন কম বা বেশির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাদের ওজন বেশি তাদের কষ্টটা বেশি, তাদের ব্যথাটা বেশি হয়। আর সেকেন্ডলি, কেউ যদি খাওয়াও পুরো বন্ধ করে দেয়, তাহলেও তার ওজন কিন্তু সেইভাবে কমবে না, সেই লেভেলে কমবে না। যেটা দরকার যে ডায়েট রেস্ট্রিকশন সঙ্গে তাদেরকে কিছু এক্সারসাইজ করতে হবে।
এবং যাদের হাঁটু বা হিপ বা অ্যাঙ্কেলে যাদের প্রবলেম, যাদের আর্থ্রাইটিসে জয়েন্টগুলো ক্ষয়ে গেছে, তাদের পক্ষে এক্সারসাইজ করাটা আরও কষ্টকর। এবং পেশেন্টদের আমরা দেখি যে তাদের হাঁটা চলা দৈনন্দিন অ্যাক্টিভিটি দিন দিন কমতে থাকে। যত কমতে থাকে তত ওজন বাড়তে থাকে, এবং যত ওজন বাড়ে তত তাদের ব্যথাটা বাড়ে। সুতরাং যদি কোনো জয়েন্ট রিপ্লেস করতে হয়, যদি হাঁটু রিপ্লেস করতে হয়, অপারেশনটা করা দরকার। অপারেশনটা করলেই পেশেন্ট পেন ফ্রি হয়, এবং পেন ফ্রি হলেই অটোমেটিক্যালি তার অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, এবং যত অ্যাক্টিভিটি লেভেল বাড়বে তত তাদের ওজন কমতে থাকে। সুতরাং ওজনের সঙ্গে নি রিপ্লেসমেন্টের কোনো সম্পর্ক নেই। যেটা সম্পর্ক আছে যে কোনো অপারেশনেই যাদের ওজন বেশি, যারা ওভারওয়েট, তাদের কিছু জেনারেল কমপ্লিকেশনের রেট বেশি। এক্ষেত্রেও তাই, স্পেশাল নির জন্য আলাদা করে কোনো অসুবিধে হয় না। আর সেকেন্ডলি হচ্ছে যে এই নি রিপ্লেসমেন্ট কখনো অল্প বয়সী কারো হয় না, এটা বয়স্কদেরই হয়। বিকজ ওই হাঁটুটা উইথ টাইম আস্তে আস্তে কার্টিলেজ লেয়ারটা ক্ষয়ে গেছে। সুতরাং আমরা বেশি বয়সেরও অনেককে দেখি যারা হয়তো বয়স বেশি হয়ে গেছে বলে ভয় পেয়ে অপারেশন করাচ্ছেন না, কিন্তু সেইটা কোনো বেশি বয়সটা কোনো কন্ট্রাইন্ডিকেশন নয় অপারেশন করার। আমরা দেখে নিই যে পেশেন্ট ফিজিওলজিক্যালি কীরকম আছে। অপারেশনের আগে আমরা কিছু জেনারেল পরীক্ষা নিরীক্ষা করি, যেমন ব্লাড, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরিন এক্সামিনেশন, এগুলো করে আমরা দেখে নিই যে পেশেন্ট ওভারঅল হেলথ স্ট্যাটাসটা কীরকম। যদি দেখা যায় সেগুলো সব কন্ট্রোলের মধ্যে আছে, তাহলে হাঁটু রিপ্লেসমেন্টের মিনিমাম রিস্ক এবং এগিয়ে নিশ্চিন্তে করা যায়। ইউজুয়াল কোর্সে এখন রুটিন হয়ে গেছে, পেশেন্টদের অজ্ঞানও হতে হয় না। আমরা পিঠে একটা ইঞ্জেকশন দিয়ে পাটা অবশ করে শুধু করে নিই। সুতরাং যে অজ্ঞান হতে হবে, ঘুম ভাঙবে কিনা, কখন খেতে পারবো, অপারেশনের পরে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে, ওই ধরনের কোনো প্রবলেম ইস্যু এই অপারেশনে হয় না। আর থার্ডলি আরেকটা পয়েন্ট আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই অপারেশনের আমাদের রিহ্যাব প্রোগ্রামটা হচ্ছে আপনাকে অপারেশনের দিনটা শুধু শুয়ে থাকতে হয়। সেকেন্ড দিন থেকে আপনি উঠে বসবেন, পা ঝোলাবেন, পারলে দাঁড়াবেন। থার্ড ডে আমি দেখি যে পেশেন্টরা হাঁটাচলা করছে এবং বাথরুম টয়লেট গিয়ে বসা ওঠাটা ম্যানেজ করতে পারছেন। এবং ফোর্থ ডে দেখি উনি সিঁড়ি ওঠানামা করতে পারছেন হসপিটালে। ওই অবস্থায় পৌঁছলেই ওনাকে বাড়ি আমরা ছেড়ে দিই। বাড়িতেও এমন অবস্থায় ছাড়বো যে বাড়ি গিয়ে নিজে নিজে বাথরুম টয়লেট যাওয়া, কি খাবার টেবিল, ঘরের মধ্যে হাঁটা চলা, সিঁড়ি ওঠানামা সব পারবেন। ফিজিওথেরাপি 1 মাস মতন লাগে, এবং কেউ গিয়ে আপনাকে করিয়ে দেবে বাড়িতে, এবং 4 to 6 উইকস, ওই 1 থেকে 1.5 মাস মতন লাগে একদম নর্মাল অবস্থায় পৌঁছতে। নর্মাল অবস্থায় পৌঁছনো মানে রাস্তায় বেরোনো, গাড়ি ওঠানামা করা, গাড়ি চালানো, এগুলো সব আপনি উইদিন 4 to 6 উইকস ওই অবস্থায় পৌঁছে যাবেন।